বেয়াদব মেয়ে, ঠাসিয়ে দিব একটা। মেয়েটি ঠোঁট টিপে হাসল, লজ্জারাঙা কণ্ঠে ফের বলল, তোমার এই অভদ্র দেহে দেখে আমার ভেতর কেমন লাগছে, একটু অনুমান করেছ? ঝড় বইছে, ঝড়, টাইফুনের মতো উথাল পাতাল ঝড়। তবুও নিজেকে শাসিয়ে নিয়ন্ত্রণ করছি, এর থেকে আর কত সুশীল হতে বলো আমায়? যথেষ্ট ভদ্র সভ্য মেয়ে আমি। দেখতেই তো পাচ্ছ, সামনে একটা মুরগির গ্রিল রেখে, লোভ সামলে, নিজের জিহবাকে কন্ট্রোল করছি। ভদ্র বলেই কিনা, হুড়মুড় করে, গ্রিলটা খেতে হামলে পড়ছি না। ধৈর্য ধরছি, তবুও আলাদা করে প্রমাণ দিতে হবে। তাছাড়া, তুমি এভাবে উদাম গায়ে বের হলে কেন? মামা কি টাকা পয়সা দেয় না? একটা শার্ট কেনারও যোগ্যতা নেই। তাহলে, আমায় অল্প সুরে বলতে, তৎক্ষণাৎ টুপ করেই এক বস্তা শার্ট এনে হাজির করতাম তোমার পায়ের সামনে। প্লিজ লজ্জা থাকলে, নেক্সট টাইম আমার সামনে উলঙ্গ অবস্থায় আসবে না। তোমার লজ্জা না থাকুক, আমার ঢের লজ্জা আছে। উদ্ধৃতি চিহ্ন। গোড়গোড় করে কথাগুলো বলেই অল্প থামল সে। ফের মুখে হাত দিয়ে বলল, এই দেখো, লজ্জায় কাঁপাকাঁপি শুরু হয়েছে আমার। গাল দুটো টমেটোর মতো লাল হয়ে যাচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। মেয়েটা বয়সের তুলনায় একটু বেশি পেকে গেছে, যার দরুন মুখের উপর ঠাসঠাস কথা বলার অভ্যাস। সেখানে তার কোনো ধ্যান নেই, সামনের মানুষটা বয়সে বড় নাকি ছোট, যেন তার সমবয়সী। একটুও ম্যানার বলতে শব্দ মেয়েটির মাঝে নেই। সারাক্ষণ উড়নচণ্ডী হয়ে ঘুরে বেড়ায়, আর চঞ্চলের ন্যায় ফরফর করে কথা বলে। পায়ের তুলনায় মুখটাই বেশি চলে। একটুও ভয় ডর নেই মনে। এর ফলেই মেয়েটির উপর মাঝে মাঝে ব্যাপকভাবে তার মেজাজ চটে যায়। ইচ্ছে করে, ঠাস ঠাস করে গালটা লাল করতে। সাফওয়ানের রাগের পারদ বাড়ল। শক্ত গলায় বলল, চুপ অসহ্য। আমার যেভাবে ইচ্ছে, সেভাবে আসব। তাছাড়া, এ বাসা আমার। দরকার পড়লে, কিছুই পরব না। তোর ওই নির্লজ্জ চোখকে সামলানো শিখ। ভুলে যাস না, বয়সে তোর থেকে 10 বছরের বড় আমি। মেয়ে তারা চিহ্ন রে তক্তা বানিয়ে ফেলব। আমাকে দেখে কি একটুও ভয় ডর করে না? জানিস আমি কেমন? কোনো ধারণাও নেই। আবার, অভদ্র মেয়ের মতো ছেলেদের দিকে বেহা নজর দিস। থাপড়িয়ে কান গরম করে দিব। যা বলছি, এই মুহূর্তে দূর হ, নয়তো, এই মুহূর্তে ফুপিকে কল করব। নির্লজ্জ মেয়ে, মুখে কোনো লাগাম নেই। লজ্জা শর্মের মাথা খেয়ে নিয়েছে এই মেয়ে। কিভাবে একের পর এক অশ্লীল কথা বলছে। উদ্ধৃতি চিহ্ন। প্রতিটি শব্দই সাফওয়ান ধমকের সুরে বলল। যা শুনে এবার মেয়েটি গাল ফুলাল। অশ্রু ভরা চোখে তাকাল। দাঁতে দাঁত চেপে, সেকেন্ডেই তেড়ে গিয়ে যুবকটির উদাম বুকে খামচি লাগিয়ে হিসহিসিয়ে বলল, স্কুল পালিয়ে মামার বাসায় এসেছি। ভুলেও আম্মুকে বললে, নেক্সট টাইম কামড় লাগাবো। মেয়েটির কাণ্ডে রাগে রি রি করে উঠল সমস্ত শরীর। চোখ নামিয়ে বুকের দিকে তাকিয়ে দেখল, দুহাতের 10টি নখের খামচির দাগ স্পষ্ট। ইচ্ছে করেই বুঝি এমন করল? মুহূর্তেই লাল হয়ে গেছে জায়গাটা। কেমন যেন জ্বালা ধরে গেল ভেতরটা। এত সাহস এই চুনোপুটির মতো ছোট্ট মেয়ের? মনে কি ভয় ডর নেই? যদি সে একটা তারা চিহ্ন পোপর তাহলেই তো 3 দিন বিছানা থেকে উঠতে পারবে না। আর সে তাকে খামচে মারে। সে সামনে তাকালো। মেয়েটা রাগে গোজগোজ করছে। যুবকটি তৎক্ষণাৎ অষ্টাদশীর দিকে তেড়ে যেতেই, দুষ্টু চঞ্চল খাটো মেয়েটি মাথা নামিয়ে চট করেই বিষাক্ত দাঁত যুবকির বুকে বসিয়ে দিল। আকস্মিক ঘটনায় ভরকে যায় ছেলেটি। ব্যথায় চোখ খিচে নিল। ভেতরে কেমন যেন এক অনুভূতি হল। মেয়েটি তাকে ছেড়ে ঠোঁট মুছে, বাঁকা হেসে তাকিয়ে রইল। ছেলেটি আস্তে ধীরে চোখ খুলে, দাঁতে দাঁত চেপে আবারও খোলা বুকে তাকাল। ফর্সা বক্ষে শক্ত দাঁতের দংশনে রতারা চিহ্ন তো বেরিয়ে গেছে। কতটা জোরে কামড় দিলে এই অবস্থা হয়? মনে হচ্ছে, কতদিন মাংস খায়নি। কাটা স্থান শুকিয়ে গেলেও, এই ক্ষত সারা জীবন কালো বর্ণ হয়ে থেকে যাবে। সে হাত বাড়িয়ে মুছে নিল রত। রাগ নিবারণ করে রতারা চিহ্ন তোচক্ষু মিলে ফোঁসফোঁস করল। ইচ্ছে করছে, মেয়েটাকে আছাড় মারতে। শুধু ফুপির মেয়ে বলে দমে গেল। অষ্টাদশী তাকে ব্যথা দিয়ে যেন ভারী মজা পেয়েছে। সে হাসছে ঠোঁট টিপে। তৎক্ষণাৎ মেজাজ চটে যায় ছেলেটির। হাত বাড়িয়ে সামনের কোমল মেয়েটির নরম চোয়াল শক্ত করে ধরে রাগান্বিত গলায় বলল, আমার থেকে দূরে থাকতে বলেছি। তোর সাহস দেখে অবাক হই। বেহায়ার মতো আমাকে খামচে দিলি, এখন আবার কামড় দিয়েছিস? অসভ্য, বেরিয়ে যা বাসা থেকে। নেক্সট টাইম এ বাসার আশেপাশে দেখলে,
থাপড়িয়ে গাল দুটো লাল করে দিব। ব্যথায় ছটফট করে উঠল মেয়েটি। হাত দ্বারা যুবকটির ডানহাত সরাতে চাইল চোয়াল থেকে। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। মেয়েটির ব্যথাতুর শব্দ শুনে এক মধ্যবয়স্ক লোক সেখানে উপস্থিত হয়। ছেলের পানে তাকিয়ে ধমকে উঠে বলল, সাফওয়ান, লাবণ্যকে ছাড়ো। সবে মাত্র দেশে ফিরেই এসব কি করছ? ছোট্ট মেয়েটাকে মারছ? তোমার ফুপি জানতে পারলে কি হবে ভেবে দেখেছ? সে কতটা ভালোবাসে তোমায় সেটা অন্তত বলতে হবে না, আর সেই তুমি তার ছোট আদরের মেয়েকে দিন দুপুরে ব্যথা দিচ্ছ। বাবার ধমকে দাউদাউ করে উঠা রাগ নিমেষেই নিভে গেল। আস্তে করে ছেড়ে দিল লাবণ্যকে। মেয়েটি কেঁদে কেটে হেঁচকি তুলে ফেলেছে। এক দৌড়ে চলে গেল সাফওয়ানের মায়ের কাছে। আজ কত শখ করে স্কুল পালিয়ে এখানে এসেছিল সাফওয়ানকে দেখতে। এতদিনের পুষে রাখা রাগের বশে হয়তো ছেলেটাকে একটু বেশিই কষ্ট দিয়েছে। এই কষ্ট হয়তো দেখানো যাবে, কিন্তু এতদিন যে তাকে ইগনোর করেছে, অজান্তেই ব্যথা দিয়েছে মনে, তার বুঝি কষ্ট হয়নি? তার কষ্ট তো দেখাও যায় না। এই ভেতরের ব্যথা কাউকে বুঝানোও যায় না। তাছাড়া 3 দিন হয়েছে সাফওয়ান দেশে ফিরেছে। সেই থেকেই সুযোগ খুঁজেছে কখন এক নজর দেখতে পাবে তাকে। আজ সুযোগ হাতছাড়া করেনি। ছুটে এসেছে মামার বাসায়, আর এসেই বরাবরের মতো কষ্ট দিল তাকে। প্রতিনিয়ত মনে কষ্ট দিত, আজ যেন প্রকাশ্যেই শরীরেই ব্যথা দিল। তবে ছোট্ট মনকে মেয়েটা বুঝালো, সেও ছেড়ে দেয়নি। উচিত শিক্ষা দিয়েছে এইবার। প্রতিনিয়ত কষ্ট সহ্য করা মানায় না, এখন থেকে যতবার সাফওয়ান কষ্ট দিবে সেও পাল্টা আঘাত হানবে। মনে দিতে না পারুক, দেহেই দিবে। কারণ একদিন না একদিন ওই দেহসহ পুরো মানুষটাই তো তার। এখন হয়তো অধিকার নেই, একদিন ঠিক হবে। তখন কামড় কত প্রকার সব দেখিয়ে দিবে। আর রইল এ বাসায় আসা, 100 বার আসবে। এ বাসাটাও তার, বলতে গেলে শ্বশুর বাড়ি। এখন থেকে কথার জালে ফাতারা চিহ্ন সিয়ে ইচ্ছে মতো ধুয়ে দিবে। সাফওয়ান বাবার কথা গিলে ফেলল। এমনিতেই কাল থেকে সময় ভালো যাচ্ছে না তার। অনুশোচনা আর কষ্টে বুকের ভেতরটা জলে পুড়ে যাচ্ছে। কাউকে সে কথা শেয়ারও করা যাচ্ছে না। নিজের কর্মফলে দুমড়ে মুচড়ে একা একাই মরছে। আবার সিরাতের কথা ভাবতেই মরে যেতে ইচ্ছে করছে। তাই সারা রাত পা তারা চিহ্ন গলের মতো ড্রিঙ্ক করেছে। সকালে যাও একটু মন শান্ত হয়েছিল, সব নষ্ট করে দিল এই অভদ্র মেয়ে। তাই কালকের সমস্ত রাগ ক্ষোভ ভুলক্রমে এই মেয়েটির উপরেই ঢেলেছে। মস্তিষ্ক আর নিয়ন্ত্রণ করতে পারেনি। তাছাড়া এই ছোট্ট বয়সেই কথার কি ছিরি, যেন সে তার প্রেমিক। খন্দকার সাহেবের নজর পড়ল ছেলের লাল জখম হওয়া বুকে। সেদিকে চোখ রেখে কপাল কুঁচকে সন্দিহান কণ্ঠে বলল, এসব কি করল? বুকে নখের দাগ, কামড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। বাবার সামনে এই অবস্থায় সাফওয়ান অপ্রস্তুত হল কিছুটা। এলোমেলো দৃষ্টি ফেলল আশেপাশে। চোয়াল শক্ত করে উত্তর দিল, তোমার ওই আহ্লাদি ভাগ্নি। আমি জাস্ট মেয়ে, তারা চিহ্ন রে ফেলব ওকে। হাঁটুর বয়সী মেয়ে হয়ে আমার সাথে লাগতে আসে? ওর সাহস দিন দিন বেড়েই চলেছে। অসভ্য। খন্দকার সাহেব মনে মনে হাসল। ছেলের কাঁধে হাত রেখে বলল, জানোই তো বাবা মায়ের আহ্লাদি মেয়ে অল্পতেই কষ্ট পায়, তাকে তুমি ব্যথা দিলে। আজ হয়েছে তাহলে দেখবে। বিকেল থেকেই একগাদা অভিযোগ চলে এসেছে তোমার নামে। উদ্ধৃতি চিহ্ন। সাফওয়ান রুমে চলে গেল। খন্দকার সাহেব ছেলের পেছনে পেছনে রুমে এসে দেখল সব জিনিস লণ্ডভণ্ড। হতাশার নিঃশ্বাস ফেলল তিনি। অতঃপর ধীর কণ্ঠে কিছু বলতেই সাফওয়ান আশ্বাসের সুরে বলল, চিন্তা করো না, আমি দেখছি, কেউ জানবে না। উদ্ধৃতি চিহ্ন __। ভাদ্র মাসের গরমে শরীর বেয়ে ঘাম ছুটে যায়। আজ যেন প্রতিদিনের তুলনায় একটি বেশিই রোদ। দুপুরের খড়খড়ে রোদে অবস্থা কাহিল। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। সেই রোদের মাঝেই বিরতিহীনভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে আহাদ। সে খবর পেয়েছে দুর্জয় সিং আজ রাতে রাজশাহী প্রবেশ করবে। যাতে প্রমুখ কোনোমতে খোঁজ না পায়, সেই মোতাবেক নিজে গা ঢাকা দেওয়ার জন্য এ জেলা ও জেলা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ধূর্ত প্রমুখের ছেলেরা তার থেকেও এক কাঠি উপরে। রায়হান তার পিছনে গুপ্তচর লাগিয়ে দেয়। প্রমুখকে আঘাত করার আগের দিন হঠাৎই উত্তরায় দেখেছিল সে। তৎক্ষণাৎ কবিরকে বলে, কিন্তু কবির সেই তথ্য দিতে দেরি করাই আঘাত করেই ফেলে দুর্জয়। এবার আর ভুল করেনি। রাঙামাটির একজনের কাছে যখনই শুনেছে
তখন থেকেই নজরে নজরে রাখছে তাকে। আজ রাতেই সুযোগ বুঝেই আহাদ দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়বে তার উপর। একটি রেস্তোরাঁর সামনে গাড়ি থামালো আহাদ। গাড়ি রাস্তার পাশে পার্কিং করে বের হল। হালকা নাস্তা করেই উঠে পড়ল গাড়িতে। তখনই ফোনে মেসেজ আসলো, দুর্জয় সিং আজ রাত রিসোর্টে থাকবে, কাল সম্ভবত বিকেলের ফ্লাইটে ভারত পৌঁছাবে। আমাদের হাতে সময় নেই, দ্রুত চলে আসুন। আহাদ গাড়ির স্পিড বাড়িয়ে ভয়েস মেসেজ পাঠালো। __। রাতের আধারে একা একাই হেঁটে চলছে আহাদ। চারাপাশে কোলাহলপূর্ণ জায়গা, গভীর রাত হওয়ায় দিনের মতো ভিড় নেই। আহাদ রিসোর্টের ভেতর ভিন্ন পোশাকে, চোখে কালো চশমা পরে ঢুকল। স্টাফদের ন্যায় সচেতন নজরে আশেপাশে তাকিয়ে দুর্জয় সিংয়ের রুমের সামনে আসে। তার পেছনেই ওত পেতে আছে আহাদের সাথে আসা ৩ জন টগবগে যুবক, যাদের তারা চিহ্নতে আগু তারা চিহ্ন দাউ করে জ্বলে। মনের মতো কিছু না হলেই রাগে সব তছনছ করে ফেলে। আহাদ দুবার দরজার করাঘাত করে নম্র কণ্ঠে বলল, আপনার ড্রিঙ্ক রেডি স্যার। উদ্ধৃতি চিহ্ন। ভেতর থেকে কোনো সারা শব্দ হল না। আহাদ আবারও করাঘাত করল। এবার হালকা আওয়াজে ক্যাট শব্দ তুলে দরজা খুলে যায়। সায়বুধ হওয়া মাথা তারা চিহ্ন দুর্জয় হেলেদুলে আসল। গায়ে শুধু প্যান্ট, তারও চেইন খোলা, উপরিভাগ নগ্ন, মুখে বিরক্তির ছায়া, যেন মূল্যবান কাজে বাগড়া দেওয়ায় রাগে ফোঁসফোঁস করছে। আহাদ মনে মনে থু ফেলল। নিশ্চয়ই মেয়ে নিয়ে রঙ্গ করছিল। আগের রাগ নিয়ন্ত্রণ থাকলেও এবার থাকল না। দুর্জয় এতটাই ড্রিঙ্ক করেছে যে চোখ তুলে ভালোভাবে তাকাতে পারছে না। সে কল্পনাও করতে পারছে না তার সামনে জলজ্যান্ত যমদূত। খুব কষ্টে চোখের পাতা টেনে খুলে বলল, ড্রিঙ্ক রেখে চলে যা। উদ্ধৃতি চিহ্ন। আহাদ দাঁতে দাঁত চেপে পেছনে ঘুরে ইশারা দিল। তৎক্ষণাৎ কিছু বুঝে উঠার আগেই জ্ঞান হারানোর স্প্রে দুর্জয়ের মুখে করল। দুর্জয় চোখ বন্ধ করে চেঁচিয়ে উঠে, কি দিলি কুতোত্তার বাচ্চা, বাঙ্গির পুততরাকে জ্যান্ত চিতায় পুড়ে ফেলব। উদ্ধৃতি চিহ্ন। আহাদ চোয়াল শক্ত করে পরপর ৩টা ঘুষি মারল দুর্জয়ের নাকে। তৎক্ষণাৎ তারা চিহ্ন তো ছলকে গড়গড় করে বের হল। ততক্ষণে জ্ঞান হারিয়েছে ভারতীয় ছেলেটা। আহাদ থুতু ফেলল তার মুখের উপর। এরপর পেছনের ছেলেদের ইশারা দিয়ে বলল, খান তারা চিহ্ন কির পোলারে গাড়িতে তুল, ওরে তিলে তিলে মারব। সাহস কত, সারের পিঠে আঘাত করে। উদ্ধৃতি চিহ্ন। দুর্জয়কে কাঁধে তুলে নিয়ে গেল তারা। আহাদ চটপট রুমে ঢুকে যায়। দেখল একটি মেয়ে অর্ধনগ্ন হয়ে বিছানায় বসে, ভয়মিশ্রিত চেহারায় তার দিকে তাকিয়ে। আহাদ বাঁকা হাসল। রুমের দরজা লক করে উচ্চস্বরে শয়তানি হেসে বলল, কি যৌবন মাইরি, এত কষ্ট করে এসে ফুর্তির সুযোগ পেয়েও হাতছাড়া করব? উহু, সারাক্ষণ আদর চলবে। পাখি যদি ইচ্ছে করেই ধরা দেয়, আমি না খেয়ে ছেড়ে দেই না। এতটাও ভালো নই। খুব করতে পারলে মেয়ে নিয়ে শুতেও পারি। আজ রাত মধুরাত। আমি মানুষ ভিন্ন হলেও আমার যন্ত্র কিন্তু একই। উদ্ধৃতি চিহ্ন। __। সময় কারো জন্য থেমে থাকে না, চলে যায় নিজ গতিতে। তেমনি তাইমা খানমের মৃতারা চিহ্ন তত্তুর আজ ১৪তম দিন। সিরাতের শরীর দিন দিন অবনতি হলেও প্রমুখ খুব দ্রুতই সেরে উঠছে। পিঠের আর হাতের বেন্ডেল খোলা হয়েছে কাল। তারা চিহ্ন তোটা শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখন নিয়মিত ওষুধ খেলেই ক্ষত ভালো হবে। এত ভালোর মাঝেও তাদের দাম্পত্য জীবন অসুখী। প্রমুখ শত চেষ্টা করেও সিরাতকে কথা বলাতে পারে না। রিয়ালিটি মেনে জীবনটা সুন্দর করে সাজাতে হবে, এটাই বুঝাতে পারে না। সারাক্ষণ বাচ্চাদের মতো হু হু করে কাঁদে। আস্তে আস্তে সবার সাথে এক অদৃশ্য দেয়াল জুড়ে দেয়। এই দেয়ালে প্রমুখ নিস্তার পায়নি। তারও সাথেও এক আকাশ সম দূরত্ব। আজকাল একটু কাছে টেনে দুটো শুকনো চুমু তো দূর মুখ দেখাও যেন ভাগ্য। এক বাসায় থেকেও দুজনের মাঝে আকাশ পাতাল দূরত্ব। নেই কোনো ভালোবাসা, নেই কোনো কথা। হঠাৎ করেই সব সুখ যেন পালিয়ে গেছে কোথাও। তারা এক বিছানায় কবে ঘুমিয়েছিল মনে নেই। সারাক্ষণ সিরাত পড়ে থাকে তাইমা খানমের জিনিসপত্র সাজিয়ে রাখা রুমটায়। ২-৪টে ভালো কথাও হয় না। দিনকে দিন সিরাতের কাছে তারা চিহ্ন শাক্ত লাগে এই জীবন সংসার। নিজেকে লুকিয়ে রাখার প্রয়াস চালায় ক্ষণে ক্ষণে। স্বামীর পাশে এত লোক থাকায় তেমন মাথাও ঘামায় না। সে জানে প্রমুখ ধীরে ধীরেই সুস্থ হবে, কিন্তু সে কখনো আর হাসবে না। সুস্থ হবে না, কারণ মনে যে ব্যথা, সেটা কি সেরে উঠে? মা চলে গিয়ে এক থালা ভাতের সমান কষ্ট তাকে ঠিকই দিয়ে গেছে।
প্রমুখ প্রথম কয়েকদিন ট্রিটমেন্টে ছিল বলে তেমন কিছু বলেনি, কিন্তু এখন ঠিকই অনুভব করছে এক সমুদ্র দূরত্ব তাদের মাঝে, যা কখনোই হওয়ার কথা ছিল না। মেয়েটির সাথে ভালোমন্দ কথাও আদান প্রদান হয় না আজকাল। কতটা নির্মম পরিহাস এই জীবনে। মেয়েটিকেও কোনো আদেশ করলে এড়িয়ে চলে, যেন সে শুনতেই পারেনি। তাহলে কিভাবে সব ঠিক করবে প্রমুখ? আঘাত পাওয়ার পর যতটা যত্ন করেছিল, এখন সিরাতের মাঝে তার ছিটে ফোঁটাও নেই। ভুলে ওই রুমে এসে পাশে বসে জিজ্ঞেস করে না, এখন কেমন আছেন আপনি? উদ্ধৃতি চিহ্ন। অথচ দিব্যি নিজেই দূরত্ব বাড়িয়ে রুমের বাইরে পড়ে থাকে। এক কাপ চা চাইলেও মুখ ফিরিয়ে আনমনে দরজা বন্ধ করে শুয়ে থাকে। এসব কাউকে বলাও যায় না, সহ্য করাও যায় না। প্রমুখ বুঝে তার কষ্ট, কিন্তু যদি এভাবে তাকে ইগনোর করে, তাহলে সব ঠিকঠাক করবে কিভাবে? জানা নেই তার। প্রতিটি রাতে বুকের ভেতর হাহাকার করে। এক বাজে অভ্যাস গড়ে উঠেছিল সিরাতের বুকে ঘুমানোর, কিন্তু এক দমকা হাওয়ায় সবকিছু উল্টপালট হয়ে গেল। ভেতরটা জ্বলে উঠে। বিছানায় একা ঘুমানোর সময় যখন কল করেও রাতে সিরাতে রুমে আসে না। রাগ বাড়ে, কষ্ট হয়, পীড়া দেয়। পৌরুষ সত্তা জেগে উঠলে মস্তিষ্কে বিগড়ে যায়। ইচ্ছে করে সিরাতকে মেরে ফেলতে, তবুও নিয়ন্ত্রণ করে নিজেকে। বুঝায় খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। আগের মতো আবার সিরাত কাছে আসবে, ভালোবাসবে। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। রাতে ঘুম নেই, দিনে পড়ে পড়ে ঘুমায় অন্ধকার রুমে। এই রুটিন দিনের পর দিন সিরাতের জীবনে চলছে। খাওয়া নেই, দাওয়া নেই, শুধু আছে কান্না। ঘুমে তলিয়ে থাকা সিরাতের ফোন হঠাৎ বেজে ওঠে। দুপুরের অসহনীয় গরমে চোখ পিটপিট করে তাকালো সে। রোগা পাতলা দেহটা খুব কষ্টে টেনে টুনে তুলল বিছানা থেকে। হাত বাড়িয়ে ফোন কানে তুলে ঘুমন্ত সুরে বলল, বলুন। উদ্ধৃতি চিহ্ন। ওপাশ থেকে দীর্ঘশ্বাস শোনা গেল। কি বলবে সেই কথাই ভাবছে। যার মুখ চলত দৌড়ের ওপর, সেও আজকাল মুখের ভাষা হারিয়ে ফেলেছে। ছেলেটি ফোঁস করে শ্বাস ফেলে বলল, রুমে এসো, বাইরে যাব। সিরাত চোখ মুখ কচলে বিড়বিড় করল, খুব দরকার, ভালো লাগছে না। উদ্ধৃতি চিহ্ন। তুমি কি চাইছ বলবে আমাকে? সারাদিন দরজা বন্ধ করে বসে থাকো। বাসায় যে অসুস্থ স্বামী আছে সেদিকে কোনো খেয়াল নেই। আমার কি তোমাকে প্রয়োজন হয় না? একটা কথাও বলো না, কি চাও তুমি? স্পষ্ট করে বলো। আর ভালো লাগছে না আমার। তুমি বুঝো না কেন সুস্থ হচ্ছি না আমি তোমার জন্য? তোমার এই আচরণ জাস্ট নিতে পারছি না। দেহ সুস্থ হলেও মনে মনে ভীষণভাবে ভেঙে পড়েছি আমি। বউ থেকেও যেন নেই, একটু আদর করারও ভাগ্য হয় না। এভাবে কি জীবন চলে? এমন করো কেন? আমার যে কষ্ট হয়। উদ্ধৃতি চিহ্ন। রাগে ক্ষোভে ফেটে পড়ল প্রমুখ। এতদিনের সমস্ত রাগ ঢেলে দিল আজ। কখনোই ভাবেনি সিরাত নিজ হাতে এতটা দূরত্ব বাড়াবে। রাগ নিয়ন্ত্রণের বাইরে আজ। ক্রোধে সম্পূর্ণ দেহ কেঁপে ওঠে। সিরাত হাসল, ম্লান হাসি। ফোন খানা হাতে নিয়ে দরজা খুলল। এরপর প্রমুখের রুমে গিয়ে দেখল ছেলেটি ফরমাল ড্রেস পরে বিছানায় বসে আছে। মাথার চুলগুলো খামচে ধরে রাখা। সিরাতের হাঁটার শব্দ শুনে শীতল চোখে তাকাল। বলল, অনেক সহ্য করেছি দূরত্ব, আর নয়। আজ থেকে ঠেং ভেঙে ফেলব এই রুম থেকে বের হলে। সিরাত পাত্তা দিল না। আলুথালু পায়ে চলে গেল বারান্দায়। উত্তপ্ত ফ্লোরে চার হাত পা ছড়িয়ে ঠাস করে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস টানে। এবার একটু ভেতরে ভেতরে হালকা লাগছে। প্রমুখের রাগ যেন তরতর করে বাড়ে। এতদিন অসুস্থ ছিল বলে সহ্য করছে এসব। আজ থেকে এক বিন্দুও দূরত্ব হেয়ালি সহ্য করবে না। উঠে বারান্দায় গিয়ে সিরাত হাত ধরে টানল। তৎক্ষণাৎ সিরাত হাত ঝামটা মেরে ছাড়িয়ে বলল, একদম বিরক্ত করবেন না, বাইরে যাবেন বললেন। এখনও বসে আছেন কেন? প্রমুখের জেদ বাড়ল। সিরাতের দুহাত ধরে এক প্রকার টেনে হেঁচড়ে রুমে নিয়ে আসে। এরপর তার দিকে ঝুঁকে বলল, বাইরে গেলে খুশি হও? তাহলে যাওয়ার প্রশ্নই উঠে না। আমার মাথা ব্যথা করছে, হাত বুলিয়ে দাও। কথা বলেই শক্তপোক্ত হাত দ্বারা সিরাতকে কোলে তুলে নিল। সিরাত চেঁচিয়ে উঠে বলল, গলা ব্যথা করে না? টিপে দিতাম। ছেলেটি ওর কথায় পাত্তা দিল না। এক ঝটকায় বিছানায় ফেলে প্রমুখ উঠল তার উপর। দুহাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে মুখ গুজল সিরাতের গলায়। নাক ঘষে ঘষে বুঝাল সে কতটা অসহায়। তার উত্তপ্ত নিঃশ্বাসে সিরাত হালকা ঢোক গিলে। ভেতরটা কেমন যন্ত্রণা দিচ্ছে, হাঁসফাঁস লাগছে।
সে আলগোছে হাত রাখল ছেলেটির মাথার চুলে। চোখ দ্বারা গড়িয়ে পড়ল দুফোঁটা জল। সে কিছু বুঝে উঠার আগেই এতদিনের সমস্ত রাগ ক্ষোভ আর দূরত্ব ঢেলে দিল তার কোমল গলায়। নিজের দাঁতের দংশনে রতারা চিহ্ন তো বের করে ফেলল নরম গলায়। ব্যথায় চিৎকার করে সিরাত প্রমুখের চুল জোরে টেনে ছাড়াতে চাইল। বউয়ের মুখে ব্যথাতুর শব্দ শুনে ছেলেটি আস্তে আস্তে ছেড়ে দিল। অতঃপর সে জায়গায় পরপর গাঢ় চুম্বন করতেই সিরাত নরম হল। আবেশে চোখ বুজে ফুপিয়ে উঠল। কতদিন পর স্বামীর আদরে ভেতরের জ্বালা কমছে তার। আগের তুলনায় আরও আহ্লাদী হয়ে প্রমুখের মাথা জড়িয়ে ধরল। রাগ দেখিয়ে মাথার চুল টেনে কাঁদল হু হু করে। প্রমুখও বুঝল মেয়েটির অসহায় হৃদয়। গলা থেকে মুখ উঠিয়ে আস্তে আস্তে কাপা ঠোঁট জোড়ায় এসে থামল। সাতুর দৃষ্টিতে নাকে নাক ঘষে ঠোঁট দ্বারা মেয়েটির ওষ্ঠে ডুবে যেতেই প্রমুখের তিক্ত ফোন বেজে উঠল। সিরাত যেন হুঁশ ফিরে পায়। চোখ খুলে চট করে মুখ ফিরিয়ে জোরে বুকের পাটায় ধাক্কা দিয়ে বলল, দরকারি কল বোধ হয়। প্রমুখ চোখ বন্ধ করে রাগ নিবারণ করে। অসময়ে কল করাই তাকে হাজারো গালি দেয়। ঝুঁকে বউয়ের ভেজা গালে চোখে টপাটপ ঠোঁট ছুঁয়ে শুষে নিল জল। আহ্লাদী সিরাত ঠোঁট উল্টায়। প্রমুখ গালে গাল ঘষে উঠল তার উপর থেকে। রাগে রি রি করা ছেলেটির হাত থেকে মুক্ত হয়ে সিরাতও উঠে বসল। গায়ের ওড়না ঠিক করে মাথা নত করে রাখে। প্রমুখ বিছানা থেকে নেমে ফোন কানে নিয়ে বলল, দুর্জয়কে বল ওর শেষ ইচ্ছে কি। আজ রাতেই কুতোত্তার বাচ্চার জান বের করব। ওর জন্যই আজ এতটা দূরত্ব আমাদের মাঝে। বউকে একটু চুমুও করতে পারি না। সেখানে আজকাল আদর তো বিলাসিতা। সুখের সংসার হয়ে গেছে শোকের। শুয়োয় তারা চিহ্নের বাচ্চার কলিজা কেটে তারা চিহ্ন তোত্তাকে খাওয়াব। তৎক্ষণাৎ ফোন পকেটে রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াল। মাথার এলোমেলো চুল চিরুনি করে আয়নার মাঝে থেকেই সিরাতের উদ্দেশ্যে বলল, শীঘ্রই ফিরব। আশা করব আজ রুমেই থাকবে। নয়তো খুব খারাপ হবে। কক্সবাজারের সেই রাতের থেকেও তিনগুণ খারাপ। ভুলে যেও না, রুম আলাদা হলেও বাসা একই। একবার না একবার রুম থেকে বের হতেই হবে। তখন কিন্তু এতদিনের সমস্ত আদর পুষিয়ে নিব। নিঃশ্বাস ফেলারও জো থাকবে না। খ্যাপাটে বাঘের ন্যায় হিংস্র হয়ে ঝাঁপিয়ে পড়ব। তখন কষ্ট কিন্তু তোমারই। মাইন্ড ইট। উদ্ধৃতি চিহ্ন। রাতের সন্ধিক্ষণে এক বলিষ্ঠ যুবক হেঁটে যাচ্ছে জঙ্গলের পথে। গজারি গাছের বড় বড় শুকনো পাতা এক এক কদমে মর্মর ধ্বনি তুলছে। নেই কোনো কথার শব্দ, শুধু ভেসে আসছে পাতার ঝোড়ো আর নিঃশ্বাসের আওয়াজ। যুবকটি পায়ের গতি বাড়িয়ে দিল। তার পিছনে টগবগে তিনটি ছেলে। বিশ্বাসযোগ্য যুবকগুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। জঙ্গলের মাঝ বরাবর এসে খুবই সচেতন দৃষ্টি বুলিয়ে থামল প্রমুখ। আশেপাশে ঘুটঘুটে অন্ধকার। নেই কোনো আলোর দেখা। ফোনের ফ্ল্যাশলাইটের সাহায্যে হালকা পাতলা দেখা যাচ্ছে। রায়হান একটি গোপন পথ বের করে নিচু কণ্ঠে বলল, এই সুড়ঙ্গ দিয়ে ঢুকতে হবে। প্রমুখ ইশারা দিতেই তার সাথে এক লাফে ঢুকে পড়ল তিনজন। গভীর সেই পথ এক ভুতুরে পথের মতো তৈরি করা হয়েছে। জঙ্গলে প্রতিনিয়ত মানুষ মধু সংগ্রহ করতে আসে। তবুও কেউ কশ্চিনকালেও অনুমান করতে পারবে না এর ভেতরে একটা ছোট্ট কুটির আছে। আহাদ আর কবির মিলে কয়েক মাস আগে সুড়ঙ্গটা বানায়। উদ্দেশ্য একটাই, তাদের শত্রুদের বিনাশ করা। মরার আগে মৃতারা চিহ্ন তত্ত্বর স্বাদ অনুভব করা। যেখানে নেই কোনো আলো, নেই কোনো খাবার। সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নিচে নেমে একটি দরজার সামনে দাঁড়াল তারা। সেখানে পাহারা হিসেবে দাঁড়িয়ে আছে চারটি যুবক। সবার হাতেই বিদেশি অস্ত্র। ভুলেও এই পথে পা বাড়ালে এক কূপেই যান কবজ। আহাদ তাদের হাত থেকে চাবিখানা নিয়ে লোহার শক্ত মজবুত দরজা খুলে দিল। প্রমুখ ধীর পায়ে ভেতরে প্রবেশ করে দেখল অচেতন অবস্থায় হাত পা বাঁধা দুর্জয় সিং পড়ে আছে মাটিতে। মুখ দিয়ে টু শব্দ করারও জো নেই। কাপড় শক্ত করে বাঁধা। অনাহারে শক্ত দেহটা নুয়ে গেছে কদিনেই। প্রমুখ তার সম্মুখে বসে কুটিল হাসল। কবিরকে বলল, কুতোত্তার বাচ্চারে জ্ঞান ফিরা। মরণের জম কেমন হয় শেষবারের মতো নিজ চোখে দেখুক। উদ্ধৃতি চিহ্ন। কবির পানি ছিটিয়ে দিল। গা থেকে পচা গন্ধ আসছে। আজ 13টা দিন ধরেই এখানে বন্দী। নেই কোনো খাওয়া দাওয়া, গোসল করাও হয় না। শুধু চোখ মুখ বেঁধে দরজার ওপাশের শৌচাগারে নিয়ে যায়। 3 দিন ধরে শৌচাগারেরও দরকার হয় না। যদি পেটে খাবারই না পড়ে চাপ আসবে কই থেকে। চুল আর দাড়িতে পাগলের মতো দেখা যাচ্ছে।
রত বাপুজ জাতীয় কিছু তরল বের হচ্ছে নাক কান দিয়ে। মাসিরাও নিজেদের খাদ্য মনে করে ঘুরে বেড়াচ্ছে তার দেহের উপর। দুর্জয়ের জ্ঞান ফিরতেই নিভু নিভু চোখে তাকাল। প্রমুখ পকেট থেকে রাইফেল বের করে ঠেকাল দুর্জয়ের থুতনিতে। বিশ্রী হাসি হেসে বলল, ওই দিন বড় ভুল করলি দুর্জয়। আমাকে হয় মেরে ফেলতি, নয়তো দূরে থাকতি, কিন্তু তুই আঘাত করেছিস আমায়। সেই আঘাতের মাসুলে আজ ১৩ দিন ধরে এখানে পড়ে আছিস। মৃতারা চিহ্ন তত্ত্ব যন্ত্রণা কি টের পেয়েছিস, নাকি আরও কিছুদিন থাকবি? দুর্জয় সিং গুঙিয়ে অস্পষ্ট শব্দ করে মাথা নাড়িয়ে মুখের বাঁধন খুলে দিতে বলল। রায়হান এক লাথি মেরে কাপড় খুলে দেয়। তৎক্ষণাৎ ফুটবল গলায় বলল, পানি পানি দে, মেরে ফেল আমায়। ওই কেউ ওরে পানি দে, শালার শেষ ইচ্ছে পূরণ কর। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখের কথায় এক ছেলে পানি নিয়ে আসে, তাও গরম পানি। দুর্জয়ের মুখে ঢেলে দিতেই গরমে জ্বলে উঠে তার মুখ। ব্যথায় চিৎকার করে উঠল। সেই গরম পানি যখন মুখে চোখে পড়ল মৃতারা চিহ্ন তত্ত্ব যন্ত্রণায় ছটফট করতে থাকে। গরম পানি দেহের প্রতিটি অংশে জলে পুড়ে যায়। সে হাত পা ছুটাছুটি করে বন্দি পাখির ন্যায় তোপড়ায়। তার আর্তচিৎকারে পুরো জঙ্গল এই গভীর রাতে ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে। এক ভুতুড়ে জঙ্গলে পরিণত হল। কেউ তাকে বাঁচায় না। একটি খানি বাঁচার আশায় আকুতি মিনতি করল, কিন্তু সামনের ৮টি যুবকের মাঝে কারোর মনও গলল না। দুর্জয়ের মুখখানা মুহূর্তেই হয়ে উঠল ভয়ঙ্কর দগদগে। প্রমুখ পৈশাচিক আনন্দে উচ্চস্বরে হাসে। হাতের পিস্তলখানা দুর্জয়ের বুক বরাবর তাক করে বলল, দুষ্টু বেইবি আমার, তোমার এত কষ্ট কি সহ্য হয় বলো? উদ্ধৃতি চিহ্ন। কথা শেষ হতে না হতেই গু-লি করে দুর্জয়ের বুকটা ঝাঁঝরা করে দিল। দুর্জয় সিং চিৎকার করল। একসময় সারা দেহ লুটিয়ে পড়ল মেঝেতে, নিঃশ্বাসটুকুও চলে গেল আজীবনের জন্য। বিশ্রী দেহটায় এক লাথি মেরে প্রমুখ বলল, কুতোত্তার বাচ্চার লাশ এত টুকরো করবি, যাতে শনাক্ত করতেও মাথা খারাপ হয়ে যায়। আমার মধুর হানিমুনে এক বালতি জল ঢেলে দিল, আর আমি চুপ করে থাকব? সাতারা চিহ্ন খুব জ্বালাচ্ছিল আমায়। সুখের জীবন ভালো লাগছিল না। আসলো নিজ ঘাড়ে জম ডেকে আনতে। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ কাজ শেষে আগের ন্যায় সুড়ঙ্গ দিয়ে উঠে জঙ্গলে প্রবেশ করল। রাস্তার পাশের গাড়িটায় উঠে দেখল রাত ৩টা। ফোঁস করে নিঃশ্বাস ফেলে সিরাতকে টেক্সট দেয়, যদি জেগে থাকো ঘুমিয়ে যাও, আর যদি ঘুমাও তাহলে শুভরাত্রি, কাল সকালে দেখা হচ্ছে। ___। দুর্জয়ের লা ৩টে তারা চিহ্নরির সাহায্যে টুকরো টুকরো করা হচ্ছে। যেন আস্ত একটা গরুর গোস্ত কাটছে তারা। এ কাজে খুব এনজয় করছে ৩ জন। সম্পূর্ণ দেহ টুকরো টুকরো করার মাঝেও নানান কথার ছলে গল্প জুড়ে দিল। যেন এটা খুবই দারুণ একটা কাজ। পুঁটি মাছের সাইজ অনুযায়ী প্রতিটি টুকরো করে একটি বস্তায় ভরল। কাজ শেষে রক্তাক্ত চোখ, নাক, কানসহ কলিজার মতো বিভিন্ন অঙ্গ আহাদ হাতে নিয়ে বিশ্রী হাসি দিল। খানকির পুতের কলিজা রাস্তার তারা চিহ্ন তোত্তাও খাব না। কি ভুটকা গন্ধ, থু। কবির হাসল। সকলের হাতে মুখে তাজা রত। সেই রক্ত দেখে রায়হানের গা গুলিয়ে যায়। ওয়াক ওয়াক ধ্বনি তুলল মুখে। মাইয়া মানুষের মতো বমি করস ক্যা? পেট হইছে, পেট? আহাদের বিশ্রী কথায় রায়হান রাগান্বিত হল। পেট বরাবর দিল এক লাথি। হাতের রক্তখানা আহাদের শার্টে মুখে উৎসুক কণ্ঠে বলল, মাদারবোর্ড, রাজশাহী গিয়ে ফুর্তি করস দুর্জয়ের মাতারা চিহ্নলের সঙ্গে। আর আমাকে কষ পেট হইছে? নষ্টা পোলা, মাইয়া দেখলে হুঁশ থাকে না। উদ্ধৃতি চিহ্ন। চুপ বা ল। মাইয়ারে জোর করি নাই, স্বইচ্ছায় আমারে খাইয়া দিছে। দুর্জয়রে পায় নাই, তাই সব রাগ আমার উপর দিয়া ঢালছে। কি কস, তোরে খাইয়া দিছে? কবিরের কথার উত্তরে আহাদ মাথা ঝাঁকায়। মানে ঘটনা সত্যি। রায়হান মাংসগুলো বস্তায় তুলে কাঁধে নিল। এরপর সুড়ঙ্গ দিয়ে বের হল ৩ জন। পাশের বড় নদীর মাঝে ছুঁড়ে মেরে ঝাঁপিয়ে পড়ল ৩ জন। গায়ের রতগুলো তৎক্ষণাৎ ভেসে গেল পানিতে। সাঁতার কেটে কবির বলল, শুয়োয় তারা চিহ্নরের বাচ্চার তারা চিহ্ন তো দিয়া আজ গোসল করুম। ওর মাংস হিংস্র মাছের খাদ্য হয়ে পেট ভোজন হবে। সব মাছের আজ বিশাল ভোজন পার্টি। উদ্ধৃতি চিহ্ন _ ভোরের আলো ফুটতে শুরু করেছে চারপাশে। প্রমুখ গাড়ি পার্কিং করে বাসার ভেতর ঢুকে। শুনশান নির্বতায় চারপাশ ছেয়ে আছে। নিজের গায়ের শার্ট, কোট ঘেমে বাজে গন্ধ নাকে ঠেকেছে তার। প্রমুখ দ্রুত পায়ে রুমে প্রবেশ করল।
বিছানার দিকে চোখ যেতেই নজরে পড়ল চিকন রোগা সোগা রুক্ষ মুখের বউটা ঘুমিয়ে আছে। তৎক্ষণাৎ ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। হাত থেকে ঘড়ি খুলে গায়ের শার্ট খুলল। শাওয়ার নেওয়ার উদ্দেশ্যে কাপড় নিয়েই ওয়াশরুমে প্রবেশ করে। দীর্ঘক্ষণ সময় বাদে প্রমুখ বেরিয়ে চুলগুলো মুছল। এরপর বাতি নিভিয়ে শুয়ে পড়ল বউয়ের পাশে। সিরাত তার দিকে ফিরে ঘুমিয়েছিল। ছেলেটি আগের দিনগুলোর ন্যায় ঠান্ডা শীতল দুটি হাত সিরাতের পেটে স্পর্শ করল। মেয়েটির উত্তপ্ত দেহে হঠাৎ এমন ঠান্ডা হাতের স্পর্শে সেকেন্ডের ব্যবধানেই ঘুম উবে গেল। কম্পন ধরে গেল সমস্ত দেহে। ভয়ার্ত চেহারায় চোখ খুলে সামনে তাকাল। দেখল গভীর শীতল দুটি চোখ তার দিকেই তাকানো। সিরাতের অভিমান গাঢ় হয়, লোকটার জন্য রাত 12টা পর্যন্ত অপেক্ষা করেছিল। কিন্তু তারপরও না আশায় কখন যে ঘুমিয়ে পড়েছে সেদিকে খেয়াল নেই। সিরাতের তাকানোর মাঝেই হাত দুটো আরও গভীরে যেতে থাকে। ধীরে ধীরে সিরাতেও অস্থির অস্থির অনুভব হয়। শুকনো গলা লালা দিয়ে ভিজিয়ে আলগোছে নিজের হাত ছেলেটির হাতে রাখল। প্রমুখের চোখ মুখ শীতল। মুখ আস্তে আস্তে নিয়ে যেতে থাকে সিরাতের গলার কাছে। প্লিজ সিরাত, একটু কাছে টেনে নাও। কথা শেষ হতেই তৎক্ষণাৎ সিরাত খামচে ধরল তার হাত। আরেক হাত বাড়িয়ে নখ দাবিয়ে দিল প্রমুখের গলায়। হঠাৎ আক্রমণে প্রমুখ একটু সরে গেল। চোখ মুখে বিস্ময়। সিরাত চোখ গরম করে নিজের পেট থেকে প্রমুখের হাত সরিয়ে পেছনে ঘুরে শুয়ে পড়ল। প্রমুখ কপাল কুঁচকায়। এত বড় চমক সামলাতে খানিক সময়ও লাগল। অতঃপর আবারও হালকা করে পেছনে থেকে জড়িয়ে ধরল। এবারও সিরাত আলগোছে প্রমুখের বাঁধন নিজের দেহ থেকে সরিয়ে দেয়। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল। কিন্তু ঘাড়ে কারো উত্তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে। সেই নিঃশ্বাসের পাল্লা সময়ের সাথে সাথে আরও তীব্র হয়। এই অস্থির হৃদয় ব্যাকুল হওয়ায় চোখে আর ঘুম ধরা দিল না। কেটে গেল নির্ঘুম একটি ভোর। আন্ডারস্কোর প্রতিদিনের ন্যায় সিরাতের ঘুম ভাঙল দুপুর 3টেতে। নির্জন বাসায় কোনো কোলাহল নেই। কথার আওয়াজও ভেসে আসছে না কানে। আশপাশে কাউকে না দেখে সে ভাবল প্রমুখ বেরিয়ে গেছে। সিরাত আস্তে ধীরে উঠে ফ্রেশ হয়ে ফুটবল পায়ে হেঁটে তাইমা খানমের জিনিসপত্র রাখা রুমে যায়। সেখানে হাত বাড়িয়ে খাট থেকে তাইমার ওড়না নিয়ে বুকে জড়িয়ে ধরল। দেহের ভর সামলাতে না পেরে ধপ করে শুয়ে ডুকরে উঠে। মিহি কণ্ঠে বলল, কেন একা রেখে চলে গেলে মা? আমি আর কষ্ট সহ্য পারছি না। কান্না করতে করতে আবারও রোগা দেহেই পড়ে রইল বিছানায়। সারাদিন রাগে ক্রোধে প্রমুখ বাসায় ফিরেনি। আর না কল করে খোঁজ নিয়েছে সিরাতের। ভোরে একটু কাছে ঘেঁষতেই মেয়েটি যে ব্যবহার করেছে তাকে ক্ষণে ক্ষণে জলে পুড়ে যাচ্ছে প্রমুখের হৃদয়। কিভাবে পারল দূরে সরিয়ে দিতে? এমন ব্যবহার করলে সব ঠিকঠাক হবে? আগের মতো সম্পর্ক স্বাভাবিক কখনোই হবে না। ভেতরে এক বিশ্রী অনুভূতিতে পড়ছে। কষ্ট হচ্ছে, যে কষ্ট কাউকে দেখানোও যায় না, বুঝানোও যায় না। মন ভার করে, জেদের বসেই অফিসের রুমে দরজা বন্ধ করে সারাদিন কাটায়। রাত 9টায় হুঁশ ফিরল। না খেয়ে থাকায় পেট গুড়গুড় শব্দ করে হুঁশিয়ারি দিচ্ছে খাওয়ার জন্য। সে অফিস থেকে বের হয়ে বাসায় ফিরল। গায়ের ময়লা কাপড়েই কিচেনে প্রবেশ করে ফ্রিজে রাখা 2টি দের বোতল বের করল। ফ্রিজে সেই আগের বোতলগুলোই পড়ে আছে। বিয়ের পর থেকে বাসায় ড্রিঙ্ক করা হয়নি তেমন। খুব স্বাদ ধরলে অফিসে বসেই গিলে শান্ত করত মন। যতই নিজেকে বদলাক পুরনো অভ্যাস কেউ ছাড়তে পারে না। একটু আধটু থেকেই যায় বাজে অভ্যাস। সেও সিগা তারা চিহ্ন রেট কশ্চিনকালেও ছাড়তে পারবে না। ধীর পায়ে রুমে আসলো, হাতে তার ইস্কি। সিরাত হাঁটু ভাঁজ করে বসেছিল বিছানায়। প্রমুখের উপস্থিতি টের পেয়ে সামনে তাকাল। তাকে মাথা থেকে পা পর্যন্ত অবলোকন করতেই চোখে পড়ল প্রমুখের হাতের হুইস্কির বোতলখানা। তৎক্ষণাৎ কপাল কুঁচকে যায়। হঠাৎ কেন লোকটা নেশা করবে? এতদিন এক বাসায় থেকেও ভুলেও তো কখনো প্রমুখকে নেশা করতে দেখেনি। তাহলে আজ কেন করছে? তাছাড়া ঠিকমতো সুস্থও তো হয়নি। এসব ছাইপাশ খেলে আবারও অসুস্থ হবে। তবে কি সকালের ঘটনায় খুব বেশি হার্ট হয়েছে? খুব বেশি সিরাত অজান্তে কষ্ট দিয়েছে? মনে মনে ভীষণ অনুতপ্ত হল। প্রমুখ আলতো পায়ে হেঁটে বারান্দার সোফায় বসে বোতলের ছিপি খুলেই দিল এক চুমুক। পরপর কয়েকবার চুমুক দিয়েই অর্ধেক বোতল শেষ করে ফেলল। তৎক্ষণাৎ চোখ মুখ খিচে হেলান দিল সোফায়। গিলে মনের ব্যথা সারানোর একটু বৃথা প্রয়াস। পুরো একটি বোতল শেষ করল।
দেহ আস্তে আস্তে নুয়ে যাচ্ছে। চোখ লাল হয়ে সাচরে যাচ্ছে মাথায়। এক পর্যায়ে দেহের বল ছেড়ে দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎই বিকট শব্দ করে হেসে বলল, এত কষ্ট না দিলেও পারতে সিরাত। দূর থেকে সিরাত সব কিছুই লক্ষ্য করল। কেমন জানি প্রমুখকে আজ স্বাভাবিক লাগছে না। প্রমুখ ঢুলু ঢুলু চোখে তাকাল। নিস্তেজ হওয়া হাতে দ্বিতীয় বোতলের ছিপি খুলে চুমুক দিতে যাবে, তৎক্ষণাৎ সিরাত দৌড়ে এসে বোতল কেড়ে নেয়। প্রচণ্ড রাগে তার দেহ কাঁপছে। সেকেন্ডের ব্যবধানে মেয়েটি এবার অস্বাভাবিক কাজ করে বসল। ঠোঁটের কাছে নিয়ে নিজেই জেদের বসে ঢকঢক করে চুমুক দিল। প্রমুখ হতভম্ব, চোখ বড় বড় করে তাকিয়ে দেখছে সিরাতকে। মেয়েটির পেটে অল্প যেতেই গা গুলিয়ে আসল। খালি পেটে খাওয়ায় হরহর করে বমি করল। সে তবুও দমে না, আবারও 2 চুমুক দিয়ে চোখ বন্ধ করে গিলল। তৎক্ষণাৎ প্রমুখ উঠে একপ্রকার ছিনিয়ে নেয় বোতলটি। ক্রোধে চোয়াল শক্ত করে ছুঁড়ে মাতারা চিহ্ন রলফ্লোরে। মুহূর্তেই কাচের বোতলটি বিখণ্ড হয়ে ভেঙে সম্পূর্ণ বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে পড়ল। প্রমুখ বেহুশে হুঙ্কার ছেড়ে বলল, কি করলে সিরাত? এখন তোমাকে সামলাবে কে? সিরাত ধপ করে বসে পড়ল। দুহাতে মুখ ঢেকে কেঁদে উঠে শব্দ করে। দেহের বল শক্তি ছেড়ে দিয়ে ফ্লোরে শুয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনি কেন খাবেন? তাহলে আমিও খাব। মনে রাখুন, আমিও খাব। সিরাতের মাথা ভার ভার লাগতে শুরু করে। চোখ দুটো টলছে। কখনো নেশা না করাই খুব সহজেই নেশা ধরে গেছে। সেই শুয়ে শুয়ে পাতারা চিহ্ন গলামি শুরু করল। কখনো হাসছে আবার কখনো কাঁদছে। প্রমুখ বুঝল, মেয়েটির নেশা ধরেছে। এখন একের পর এক তারা চিহ্ন তলামি করবে। প্রমুখের অভ্যাস থাকার পরও সব কিছু রঙিন দেখা শুরু করলে সিরাতের তো আরও বাজে অবস্থা। সে এগিয়ে সিরাতের পাশে বসল। মেয়েটি হেসে হেসে বলল, মন এত হালকা লাগছে কেন? এটা কি খাওয়ালেন আমায়? আগে কেন খাওয়াননি? খুব মজা। জানেন, কষ্ট সেই মঙ্গল গ্রহে পালিয়ে গেছে। আস্তে আস্তে আবোলতাবোল প্রলেপ গাইতে শুরু করল সিরাত। প্রমুখ কপাল কুঁচকে তাকিয়ে আছে। মেয়েটি আস্তে আস্তে উঠে এক দুষ্টু হাসি দিয়ে প্রমুখের দিকে ফিরল। চট করে গলা জড়িয়ে ধরে ঘোর লাগা কণ্ঠে বলল, আদর খাব। মিষ্টি আদর দিবেন? কি সব বলছ? হুঁশ আছে? হুঁশ থাকলে লজ্জায় 1 মাস আমার সামনে আসতে না। উদ্ধৃতি চিহ্ন। তারও কণ্ঠ জড়িয়ে আসছে। সে গভীর নয়নে বউয়ের পাতারা চিহ্ন গলামি সহ্য করে। মেয়েটির স্পর্শে দুর্বল হয়ে যাচ্ছে দেহটা। ইচ্ছে করছে আদর করতে। সিরাতেরও কেমন জানি হল। আচমকা মুখ উঠিয়ে প্রমুখের ঠোঁটে নিজের অধর ডুবিয়ে দেয়। প্রমুখ ঘোরের মাঝে ধীর হাতে তার কোমর জড়িয়ে ধরল। গায়ের ওড়না খুলে ফেলে দিল দূরে। মেয়েটির ঘাড়ে হাত রেখে পরন আবেশে চুম্বন করতে থাকে। প্রমুখের চুল টেনে এক পর্যায়ে কোমল মেয়েটি ব্যথায় ছটফটিয়ে উঠে। ছেলেটি ছেড়ে দিতেই হাঁপাতে হাঁপাতে কিছু বলার জন্য মুখ খুলে। কিন্তু তার আগেই প্রমুখ ঝোপাত করে বউকে কোলে তুলে নেয়। খুব আদর করব তোমায়। এই রলজ্জ পুরুষকে সামলাতে পারবে? উদ্ধৃতি চিহ্ন। সিরাত কথাটি শুনে শক্ত করে গলা জড়িয়ে ধরল। আজ তার নেই কোনো বাধা, নেই কোনো লজ্জা। যেন সব লাজ লজ্জা মদের বোতলে ধুয়ে এসেছে। নষ্ট নারীর ন্যায় আকুল হয়ে স্বামীর আদর পাওয়ার জন্য ছটফট করছে। কখন ভেতরে জলে উঠা আগুন নিভিয়ে শান্ত করবে তাকে? ছেলেটি আলুথালু পায়ে বিছানায় কাছে যেতেই সিরাত তার বুকে অনবরত নাক মুখ ঘষল। এরপর ছোট ছোট চুমু দিয়ে বুঝাল সে কতটা ব্যাকুল। ফের অস্পষ্ট স্বরে বলল, কক্সবাজারের সেই রাতের মতো আদর করুন আমায়। অনেক অনেক আদর। সারা রাত দিন মেরে ফেলুন। উদ্ধৃতি চিহ্ন। বউয়ের সামকণ্ঠ শুনে প্রমুখের মাথা চাড়া দিয়ে উঠল। বুকে স্পর্শগুলো পৌরুষতা জাগিয়ে তুলল মুহূর্তেই। সেও মেয়েটির সাথে হুঁশ জ্ঞান হারিয়ে ফেলে। ফিসফিস করে বলল, বুঝে শুনে বলছ? উদ্ধৃতি চিহ্ন। সিরাত বুকে ছোট ছোট চুমু খেয়ে বলল, উদ্ধৃতি চিহ্ন। সামলাতে পারবে? খুব পারব। উদ্ধৃতি চিহ্ন। বাঘকে খ্যাপিয়ে খুব বড় সর্বনাশ ঢেকে আনলে নিজের। সর্বনাশ তো সেই কবেই হয়ে গেছে। প্রমুখ হেসে বিছানায় শুইয়ে দিয়ে নাকে নাক ঘষল। ঠোঁটে চুমু খেয়ে গালে, চোখে, কপালে এলোপাতারি চুম্বন করে। সিরাত গুমিয়ে উঠে আদুরে ছোঁয়ায়। দুষ্টু হেসে হাত বাড়িয়ে প্রমুখের শার্টের বোতাম খুলে দিল এক এক করে। ছেলেটি শার্ট এক টানে খুলে ফেলে দেয়। সময়ের সাথে সাথে সিরাতের পা গলামি বাড়ে। প্রমুখ তার গলায়, ঘাড়ে ছোট ছোট কামড় দিয়ে আরও পাতারা চিহ্ন গল করে তুলল।
অশান্ত বউকে শান্ত করতে প্রমুখ মেয়েটির পিঠে হাত রেখে চেইন খুলে দেয়। মেয়েটির উন্মুক্ত ঘাড়ে উত্তপ্ত নিঃশ্বাস ছাড়ল জোরে জোরে। মুখ ধীরে ধীরে গলায় গুজে ফিসফিস করে বলল, আমি এখন কোথায় জানো? সিরাত দুহাতে জড়িয়ে ধরে, ঘন ঘন শ্বাস ফেলে অস্পষ্ট স্বরে বলল, উহু, আমি এখানে তোমার প্রতিটি লোমকূপে কম্পন ধরাব। সমস্ত দেহ কেঁপে উঠবে আমার স্পর্শে। আমি 1000 বার আপনার উত্তাপে মরতেও রাজি। এ মরণে শুধু সুখ আর শান্তি। প্রমুখের অবাধ্য হাত আস্তে আস্তে বউয়ের দেহের গভীরে যায়। শরীরের প্রতিটি ভাঁজে এলোমেলো স্পর্শ করে উন্মাদ করে তুলল। ছেলেটির বেহার ঠোঁট ছুঁয়ে যাচ্ছে নাজুক মেয়েটির প্রতিটি অঙ্গে। সিরাতের চোখ বন্ধ। ছেলেটি কানের লতিতে মৃদু কামড় বসিয়ে বলল, আজ আমার হাতেই তাহলে মতারা চিহ্ন রণ হোক, তোমার প্রস্তুত হও। স্বামীর নির্লজ্জ, অসভ্য আর লাগামহীন বেলে তারা চিহ্ন এল্লাপনা রূপ দেখতে এক চুলো ছাড় পাবে না। শত কান্না কাটি করলেও লাভ হবে না সুইটহার্ট। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ হারিয়ে যায় বউয়ের মাঝে। আদরে ভরিয়ে দিতে দিতে উন্মাদের ন্যায় আচরণ করতে থাকে। সময়ের সাথে পাল্লা দিয়ে নেশাক্ত দুটি যুবক যুবতী এক অজানা সুখে হারিয়ে যায়। এ রাত দুজনের, কেউ কারো থেকে কম না। এত দিনের দূরত্বে কেউ কাউকে এক চুলো ছাড় দিতে রাজি নয়। দুজনের উথাল পাতাল ভালোবাসায় সাক্ষী থাকে এই চাঁদ, তারা আর রাতের আকাশ। ভালোবাসায় সিক্ত হয়ে এতদিনের উত্তাপ দুটি দেহ নিমেষেই ঠান্ডা হয়ে যায়। রাত গভীরের সাথে সাথে দুজনের হিংস্রতা বাড়ে। বলিষ্ঠ যুবককে সামলাতে বরাবরের মতো হিমশিম খায় ছোট নাজুক মেয়েটি। টাল সামলাতে না পেরে সর্বশক্তি দিয়ে কামড় বসায় প্রমুখের গলায়। যেখানে আছে শুধু সুখ আর সুখ। সকাল পেরিয়ে দুপুর। কালো মেঘ জমে আকাশে বর্ষণ তুমুল বেগে শুরু হয়েছে। রাতের শেষ প্রহর থেকে প্রচণ্ড ধারায় বৃষ্টি হওয়ার ফলে বারান্দায় ভিজে একাকার। এত মিষ্টি দিনে কি খুব সহজেই ঘুম ভাগে? তাও যদি রাতটুকু ভালোবাসাময় কাটে। কাল সারারাত সিরাতের পাতারা চিহ্ন গলামি সহ্য করে ভোরবেলা রেহাই পায়। অতঃপর দুজনেই পাড়ি জমায় ঘুমের দেশে। বৃষ্টির ঝিরিঝিরি শব্দে প্রমুখের ঘুম ভাঙল। আলতো করে চোখ টেনে আবিষ্কার করল ছোট বউকে তার বুকের ভেতর। একদম বাচ্চা বিড়াল ছানার মতো লেপ্টে আছে। মনে হচ্ছে কত বছর পর নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চোখের ঘন পল্লব বন্ধ। চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে প্রমুখের দেহে। চিকন নাক, গোলাপি অধর জোড়া ফুলিয়ে ফোসফোস করে ঘুমাচ্ছে। আজ ঠিক কতদিন পর এরকম বউয়ের কিউটনাস মুখশ্রী দেখল। প্রমুখের হৃদয় আত্মা নিমেষেই শীতল হয়ে গেল। লম্বা এক শ্বাস ফেলে মিষ্টি করে হাসল। বউকে আরও শক্ত করে জড়িয়ে ধরে চুম্বন করল চুলের ভাঁজে। ঘুমন্ত সুরে বলল, লক্ষ্মী বউয়ের মতো স্বামীর কথা শুনো না কেন সিরাত? এই আজ কেমন দিব্যি জড়িয়ে ধরে আছো। বুকের ভেতর কেমন অদ্ভুত শান্তি লাগছে জানো? অথচ ইচ্ছে করেই দূরে চলে যেতে চাও। উদ্ধৃতি চিহ্ন। সিরাত নড়েছে প্রমুখের পিঠ খামচে ধরল। মুহূর্তেই ছেলেটি ফিক করে হেসে চুলে মুখ ডুবিয়ে ধীর কণ্ঠে বলল, কালকের মতো প্রতিটি রাত তোমার সেই নির্লজ্জ রূপ দেখছে চাই। যে নারী আদর আদায় এক চুলো ছাড় দেয় না স্বামীকে, সুদে আসলে ফিরিয়ে নেয়। অসভ্য প্রমুখের বউকে সভ্যতা মানায় না। আমি চাই ঠিক এমন করেই ভালোবাসার পাকতারা চিহ্ন লামি করো। লাজ লজ্জা নদীতে ধুয়ে স্বামীর কাছে নিজেকে সঁপে দাও। প্রমুখ আস্তে করে মেয়েটির চুলগুলো ঠিক করে দিল। এরপর সিরাতের বাঁধন থেকে নিজেকে আলগোছে ছাড়িয়ে নেয়। সে চায় না লজ্জায় পড়ুক মেয়েটি। এমনিতেই কাল মাতো তারা চিহ্ন লামি করে অজান্তেই বিশাল সর্বনাশ করে ফেলেছে। যদিও বলা যায় মেয়েটির মনে নেই, তবুও নিজেকে এভাবে দেখলে অবশ্যই লজ্জা পাবে। সিরাতের কিছু মনে না থাকলেও আবছা আবছা স্মৃতি প্রমুখের মনে আছে। কি পা গলামিই না করল মেয়েটি। প্রমুখ উঠে শাওয়ার নিয়ে কিচেনে গেল। প্রায় দুপুর হয়ে আসায় নিজেই রান্না বসায়। কেন জানি ইচ্ছে হল আজ সিরাতের জন্য স্পেশাল ডিশ মেক করার। সেই অনুযায়ী ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, মেয়োনিজ, সালাদ আর কোল্ড ড্রিঙ্ক তৈরি করা শুরু করল। রান্না প্রায় শেষের দিকে। তখন মনে পড়ল সিরাত দুর্বল। রাতে হঠাৎ হঠাৎ প্রমুখের উন্মাদনা সামলাতে না পেরে কেমন নিস্তেজ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কয়েকদিন আগের সেই তরতাজা গুলোমুলো দেহটা এখন চুনোপুটি। প্রমুখ চিন্তায় ছিল আবার হিতে বিপরীত হয়ে যদি জ্ঞান হারায়। খুব সতর্কতার সহিত আদর করে। দুটি ডিম সিদ্ধ বসিয়ে আপেল ড্রাগন কেটে ডাইনিংয়ে রাখল। মনে মনে বলল, দ খেয়ে যদি ভালো কিছু হয় তাহলে দই ভালো।
আজ থেকে রোজ তোমাকে পানির সাথে দ খাওয়াবো, সিরাত। আর তুমি বেহুশ হয়ে আমার কাছে আসবে। পাতারা চিহ্ন গোলামি করবে। আদর পাওয়ার লোভে, যন্ত্রণায় ছটফট করবে। আমি সেই যন্ত্রণা অতি সমর্পণে বিলীন করে দিব। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ সালাদ ছুরির সাহায্যে কাটতে কাটতে কুটিল হেসে আবারও একা একাই বলল। তোমার দেহের প্রতিটি ভাজে শুধুই প্রমুখ চৌধুরীর আনাগোনা চলবে। তাতে অন্য কেউ নজর দিলেই সেই চোখ দুটি আমি ভস্ম করে দিব। জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করব। তুমি শুধুই আমার। আগা গোড়া পুরোটাই এই প্রমুখ চৌধুরীর। উদ্ধৃতি চিহ্ন। আন্ডারস্কোর। এসির পাওয়ার কম থাকায় সিরাতের ঠান্ডা লাগা শুরু করে। তার উপর গায়ে পাতলা কমফোর্ট। বৃষ্টি হওয়ায় পরিবেশটা শীতল। সে ঠকঠক করে কাঁপুনি দিতেই ঘুম হালকা হয়। এমনিতেই কয়েকদিনে দেহ অবহেলায়, অযত্নে শূন্য হয়ে গেছে বোধ হয়। তার মধ্যে বল শক্তিও কম। মৃদু ধাক্কা দিলেই ঝট করে পড়ে যাবে। না খাওয়ায় ভেতরটাও অস্থির অস্থির লাগে। শীতে কাঁপুনি ধরলেও তার চোখ জোড়া খুলতে ইচ্ছে করছে না, গায়ের কমফোর্ট টেনে কাচুমাচু হয়ে শুয়ে পড়ল। কিন্তু শীতে ঘুমানো দায়। তার মধ্যে বাথরুমেও যেতে হবে। ভীষণ চাপ দিয়েছে। এবার না পেরে চোখ খুলল ধীরে ধীরে। মাথাটা কেমন ঝিমঝিম ধরছে। হাত বের করে মাথা চেপে ধরল। চোখ মুখ কচলে বিছানা থেকে উঠার জন্য গা থেকে কমফোর্ট সরাতেই হকচকিয়ে উঠে সিরাত। চোখ বড় বড় করে নিজেকে দেখে তড়িৎ বেগে কমফোর্ট জড়িয়ে নেয়। সারাদেহ কেঁপে উঠে লজ্জায়। হৃৎস্পন্দন গাঢ় হয়। হালকা ঢোক গিলে মনে করতে থাকে রাতের কথা। তৎক্ষণাৎ মনে পড়ল প্রমুখের দ খাওয়া সহ্য করতে না পেরে নিজেই জেদের বশে ঢকঢক করে গিলেছিল। তার মানে মাতা ল হয়ে অঘটন ঘটেছে দুজনের। মাতা তারা চিহ্ন ল হয়ে কি বলেছে সে? নিশ্চয়ই এবার লোকটা লজ্জায় ফেলবে। অজ্ঞানে কি করেছে কে জানে। সিরাত চোখ খিচে নিজেকে ছি করল। এরপর লম্বা লম্বা শ্বাস টেনে মিনমিন সুরে বলল, পরপুরুষের সাথে তো কিছু করিনি। উনি আমার বিয়ে করা জামাই। হালাল পুরুষ। উদ্ধৃতি চিহ্ন। মনকে বৃথা সান্ত্বনা দিয়ে কমফোর্ট গাই ওয়াশরুমে গেল। আয়নায় নিজেকে দেখে নাজুক মেয়েটি নুয়ে পড়ল। ফর্সা দেহে কালসিটে দাগ পড়েছে। সিরাত ঠোঁটে আর গলায় হাত বুলাল। তৎক্ষণাৎ গাল দুটো লাল হয়ে যায়। লাজুক হাসি দিয়ে দুহাতে মুখ ঢেকে হেসে ফেলল। লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মাতারা চিহ্ন তাল্লোকের পাল্লায় পড়ে শেষে কিনা সেও বেহা হয়ে গেল। নিশ্চয়ই যাতা বকেছে। এবার ভয় পাচ্ছে শুধু প্রমুখের আবলতাবল কথা বলে লজ্জা বাড়িয়ে দেওয়ার ব্যাপারটা। সে ভেঙচি কাটল। মুখ বাঁকা করে বলল, যা হওয়ার হয়েছে। আমার তো একার দোষ নয়। ইচ্ছে করে তো করিনি। তাছাড়া আজ যদি কিছু বলে আমি চুপ থাকব না। উনি তো ধোয়া তুলসী পাতা নন। বরং আস্ত একটা নির্লজ্জ। লজ্জা বাড়িয়ে দিতে আসলে আমিও পাল্টা তর্ক করব। উদ্ধৃতি চিহ্ন। আন্ডারস্কোর। সিরাত শাওয়ার নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াল। মনে মনে চাইল প্রমুখ বাসায় না থাকুক। বড় শ্বাস ফেলে কতদিন পর মুখে ক্রিম লাগায়। এরপর ঠোঁটে দিল লাল লিপস্টিক। যেন ভুলেও কারো নজরে না যায়। ওড়না ভালোভাবে ঘোমটা দিয়ে আস্তে আস্তে ড্রয়িং রুমে পা বাড়ায়। বৃষ্টির দিনে মনটা একটু শান্তই থাকে। সবকিছু ভালো লাগা অনুভব হয়। এই সময় জুলেখা আর একজন মেয়ে ছাড়া আর কারো থাকার কথা নয়। ধীর পায়ে হেঁটে ডাইনিংয়ে যেতেই তার চক্ষু চারাগাছ। স্বয়ং প্রমুখ চৌধুরী টেবিলে খাবার ডেকোরেশন করছে। মুখে বিন্দু বিন্দু ঘাম। সিরাত কৌতূহল দৃষ্টিতে চারপাশে নজর দেয়। প্রমুখ ছাড়া কেউ নেই এখানে। ডাইনিংয়ের খাবার সূক্ষ্ম নয়নে দেখার সময় কানে ভেসে আসে পুরুষালী গলার নম্র কণ্ঠ। মহারানীর ঘুম তাহলে ভাঙল। আমি আরেও ভাবলাম ডেকোরেশন করে ডাকতে যাব। যাক, কষ্ট করতে হলো না। এদিকে এসো। সিরাত ভোতা মুখে ধীর পায়ে কাছে যায়। চোরের মতো মুখ করে রইল। প্রমুখ সব ঠিকঠাক করে সিরাতের পানে তাকায়। একদম পা থেকে মাথা পর্যন্ত গভীর নয়নে স্ক্যান করে। সিরাত মাথা নত রেখে অনুভব করছে একজোড়া তীক্ষ্ণ সূচের মতো সূক্ষ্ম চোখ তার দিকেই বেহা নজরে তাকানো। সে চোখ দিয়ে দূর থেকেই তাকে ভস্ম করে দেয়। ভুলেও সাধ্যি হয় না ওই গাঢ় নয়নে নিজের চোখ রাখতে। তলপেটের লাল নীল প্রজাপতিরা উড়ে বেড়ায় ডানা জাপটে। লোকটার স্পর্শ তাকে সর্বাঙ্গে ফালা ফালা করে তুলে। হৃদয় গহীনে ধক ধক ধ্বনি তুলে সারাক্ষণ। প্রমুখ লিপস্টিক দেওয়া ওষ্ঠে নিজের তর্জনী আঙুল দিয়ে আলতো করে স্পর্শ করল।
মোলায়েম সুরে বলল, কৃত্রিম কিছু দিয়ে আমার আদুরে চিহ্ন মুছে ফেলতে পারবে? কতক্ষণ লুকাবে? একসময় ঠিকই লোকচক্ষুর নজরে পড়বে, তোমাকে দেখে তাদের হিংসে হবে। উদ্ধৃতি চিহ্ন। হিংসে হবে কেন? তুমি কত লাকি। জামাই কতটা ভালোবাসে তোমায়, তার প্রমাণ হিসেবে ঠোঁটের এই হাল। ঈশ্বস, একটু বেশিই বেসামাল হয়ে গেছিলাম, তাই না? অবশ্য তুমি আমার থেকে কম কিসের? যা ভিন্ন রূপ দেখিয়েছ কাল। লজ্জায় মুখ দেখাতে পারছিলাম না। কিভাবে চট করেই ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলে। দুষ্টু কোথাকার, আমার লজ্জা লাগে না বুঝি? চুপ। সিরাত দম বন্ধ করে রইল। প্রমুখ হাত দ্বারা জোরে চেপে লিপস্টিক মুছে ফেলল। থুতনিসহ লিপস্টিক লেগে যায়। প্রমুখ গালে স্লাইড করতে করতে বলল, রাতের যেসব ভয়ঙ্কর পাতারা চিহ্ন গলামি করেছ, যেসব শব্দ মুখ থেকে বের হয়েছে, মনে আছে তোমার? আমি কিন্তু এই সামনের ভদ্র সিরাতের থেকে রাতের ওই নির্লজ্জ সিরাত ভীষণ এনজয় করেছি। সিরাত চোখ খিচে নেয়। তার মাঝে সেও নেই, সায় উল্টো পাল্টা কিছু করেছে? লোকটা তো সব কিছুই মিথ্যে বলবে না। ঠিক এই ভয়টাই পাচ্ছিল। ধীর কণ্ঠে বলল, মানে কি করেছি? এখন আমি লাইভ করে দেখাবো? অবশ্য আমার কোনো প্রবলেম নেই। চলো, শুরু করি। উদ্ধৃতি চিহ্ন। নাহহ। সিরাত মুখে হাত রাখল। প্রমুখ হেসে টি শার্টের উপর হাত রেখে গলার সেই লাল দাগ দেখিয়ে বলল, লুক অ্যাট মি সিরাত। সিরাত চট করে দেখল গলার সেই লাল দাগগুলো। এখন নিজের গলায় তার কথা আটকে গেল। প্রমুখ বাঁকা হেসে দূরে সরল। বলল, স্বামীর সামনে ভদ্রলোকের মুখোশ পরে থাকতে হবে না। আমি হারে হারে কাল টের পেয়েছি। তুমি আমার থেকে আরও এক কাঠি উপরে। শুধু ঢং ধরে থাকো। আসলে বড় নির্লজ্জ, লাগামহীন তো তুমি। আপনার মতো নির্লজ্জের সাথে থাকতে থাকতে আমার অধপাতন হচ্ছে। আমিও নির্লজ্জ হয়ে যাচ্ছি। সব দোষ আপনার। ঈশ্বস যান, এভাবে বলো না। লজ্জা পাচ্ছি তো। কথা শেষেই প্রমুখ দুহাতে মুখ ঢেকে লজ্জা পাওয়ার ভান করল, যেন সে খুব লজ্জাবতী। বউয়ের আদরে লাল হয়ে যাচ্ছে। সিরাতের মেজাজ চটে যায়। লোকটার ঢং দিন দিন বেড়েই যাচ্ছে। রাগে ফেটে হিস হিসিয়ে বলল, নাটক কম করুন। আমার কি হুঁশ ছিল? তাছাড়া এখন কিছু না করলেও আপনি মিথ্যে অপবাদ দিবেন। বিকজ কিছুই মনে নেই আমার। আপনি যে শয়তারা চিহ্নতান। সুযোগ পেয়েই পচানো শুরু করেন। আজ তো আরও কাজ হয়েছে। মুখ থামবেই না। বলুন বলুন, তাতে আমার কি? যেটা মনেই নেই সেই বিষয় নিয়ে লজ্জা পাওয়া বোকামি। হতেও পারে একটু আধটু কিছু হয়েছে, আপনি বাড়িয়ে বাড়িয়ে বলছেন। সিরাত একদমে কথাগুলো বলে প্রতিবাদ করল। তার কথা, সে কিছু করেনি। কখনোই বড় কিছু তার দ্বারা হতেই পারে না। সেটা সজ্ঞানে হোক অথবা অজ্ঞানে। কখনোই সে মানবে না। তার উপর এই নাটক বাজলোকের কথায় দমে যাবে না। প্রমুখ তৎক্ষণাৎ শব্দ করে হেসে উঠে। এগিয়ে সিরাতের বাহু টেনে চেয়ারে বসাল। খাবার সার্ভ করে বলল, টেস্ট করে দেখো। তোমার জন্য পাক্কা 2 ঘন্টা ধরে কিচেনে পড়ে আছি। আমার জন্য? হ্যাঁ, শুধুই তোমার জন্য। প্রমুখ মাথা ঝাঁকিয়ে ফল সিরাতের মুখের সামনে ধরল। মেয়েটি এক কামড় দিয়ে বলল, সার্ভেন্ট থাকতে কষ্ট করতে গেলেন কেন? বউয়ের জন্যই কষ্ট করা। দিন দিন বউটা কেমন শুকিয়ে যাচ্ছে। আদর করার সময় ঠিকমতো আমাকে সামলাতে পারছে না। আমি তো ভয়ে ভয়ে ছিলাম, কখন আবার জ্ঞান হারাও। আমারও কষ্ট হচ্ছিল, তাই সিদ্ধান্ত নিয়েছি আগের মতো টাটকা করে তুলব, যাতে হাতির ভোরে পিঁপড়ে না মরে। সিরাত কেসে উঠল, চোখ পাকিয়ে বীর বীর করল, নির্লজ্জ। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ ঝুঁকে ফিসফিস করে বলল, চুমুটা অনেক সফট ছিল, সাথে তোমার উন্মাদের ন্যায়পা তারা চিহ্ন গলামি। আমি তো সামলাতেই হিমশিম খাচ্ছিলাম। উদ্ধৃতি চিহ্ন। চুপ। আর একটা কথা বললে বাসা থেকে বেরিয়ে যাব। সিরাত রাগান্বিত গলায় বলল। প্রমুখ ঠোঁট টিপে হাসছে। আস্ত ডিমটা সিরাতের মুখে পুড়ে দিয়ে মজার ছলে বলল, চিবিয়ে খেয়ে ফেলো। মনে করো ডিমটা আমার মাথা। বউদের ধর্মই জামাইয়ের মাথা চিবিয়ে খাওয়া। আমি জানি বাকি বউজাতির মতো তুমিও খুব পারবে, আই মিন চিবিয়ে খেতে। সিরাত ফিক করে হেসে খেয়ে নিল। এতদিন পর বউয়ের মুখে হাসি দেখে হৃদয় শীতল হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে সিরাতের পাশের চেয়ারে বসল। চামচের সাহায্যে ফ্রাইড রাইস নিজ হাতে এই প্রথম সিরাতকে খাইয়ে দেয়। যে মানুষটা কখনোই কাউকে খাইয়ে দেওয়া তো দূর, সেই মানুষটা আজ বউয়ের জন্য নিজ হাতে সব রান্না করে
আবার খাইয়েও দিচ্ছে। সিরাত চোখ মুখে বিস্ময় নিয়েই হা করল। প্রমুখ মৃদু হেসে ধীরে ধীরে সম্পূর্ণ খাইয়ে মুখ মুছিয়ে বলল, রুমে যাই, রেস্ট নাও, আমি আসছি। কথা দাও, আজ থেকে আমার কথা শুনবে। আমি যা বলবো তাই করবে। উদ্ধৃতি চিহ্ন। শুনব। শোনো সিরাত, জন্ম মৃত্যু স্বাভাবিকভাবে নাও। মনকে মানাতে শিখো। আমাদের চারপাশে কত শত মানুষ প্রতিদিন রা যাচ্ছে, তাই কি আমরা রে যাব? আমার কিছু হলে তুমি কি রা যাবে? না, দিব্যি বেঁচে থাকবে। কিন্তু এটা সত্যি, মনের রণ হবে, কষ্ট পাবে। যারা বলে তোমার কিছু হলে বাঁচব না, তারা বোকা। ওরা আবেগে বুঝেই না, একজন রলে সে কখনো রবে না। যতদিন উপর থেকে ডাক না আসবে, বাচ্চামি করেও রতে পারবে না। বিবেক দিয়ে ভাবো, আমার কিছু হলেও তুমি দিব্যি বেঁচে থাকবে। শুধু এভাবে না খেয়ে নিজেকে কষ্ট দেওয়া ছাড়া কিছুই করতে পারবে না। এতে তোমারই ক্ষতি। তাই বলছি, বিশ্রী সত্যিটা মেনে নাও। এসব করলেও কখনোই ফিরে আসবে না। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ একদমে কথাগুলো বলে লম্বা শ্বাস নিল। তার গলা জড়িয়ে আসছে। দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, আমরা ওই পৃথিবীতে সারাজীবন থাকব না। এটা যত শীঘ্রই মেনে নিতে পারবে, মন শক্ত করে বাঁচবে, ততই মঙ্গল। আমাকে দেখো, দিব্যি বেঁচে আছি। আমিও কিন্তু তোমার মতোই, কেউ নেই তুমি ছাড়া। এখন সেই তুমি যদি দূরত্ব বাড়িয়ে দূরে দূরে থাকো, আমার কষ্ট হবে না? আমাকে কি একটুও দয়া করা যায় না? নিজের জন্য না হোক, অন্তত আমার জন্য নিজেকে সামলাও। একটু কাছে টেনে নাও, দেখবে সব কষ্ট দূর হয়ে গেছে। এই দূরত্ব আমি মানতে পারছি না। তোমার জন্য আমি কোনো কিছুতে ফোকাস করতে পারছি না। এতে কিন্তু আমাদেরই ক্ষতি। মায়ের তারা চিহ্ন তত্ত্বর রহস্য উদ্ঘাটন করা আমাদের দায়িত্ব। তাই মনকে শক্ত করে আমার পাশে থাকো। দ্রুতই নিকে খুঁজে বের করবে কি এমন কারণ ছিল যার ফলে তারা চিহ্ন তত্ত্বা করল। তুমি কিছু জানলেও আমাকে শেয়ার করো। সিরাত মন দিয়ে প্রতিটি কথা শুনল। বিবেক দিয়ে ভেবে নরম স্বরে বলল, মা এই সম্পর্কে কিছুই জানায়নি আমায়। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ সিরাতের মাথা আগলে জড়িয়ে ধরে কোমল গলায় বলল, শুধু মনে রেখো, এ পৃথিবীতে তুমি আমার, আমি তোমার, আমাদের আর কেউ নেই, কেউ না। এরপর দূরত্ব বাড়ালে সহ্য করতে পারব না। রে ফেলব। সত্যি বলছি, রে ফেলব। উদ্ধৃতি চিহ্ন। সিরাত হাসল। প্রমুখ ওর কানের কাছে ফিসফিস করে বলল, সরি। কেন? মায়ের তারা চিহ্ন তত্ত্বর পর তোমাকে সঙ্গ দিতে পারিনি। ভুল সময়ে অসুস্থ হয়ে তোমার পাশে থাকতে পারেনি। আমি খুব বাজে স্বামী। বউয়ের দুঃখের সময় ভালোবেসে কাছে না টেনে একা থাকতে দিয়েছি। অজান্তেই কষ্ট দিয়েছি। আমি সত্যি খুব সরি। এই অসভ্য পুরুষটাকে কি ক্ষমা করা যাবে ম্যাডাম? সে কি ক্ষমার যোগ্য, নাকি কঠিন শাস্তি ভোগ করতে হবে? সিরাত গাল ফুলিয়ে মেকি রাগ দেখিয়ে বলল, হ্যাঁ, ভোগ করতে হবে। আপনি খুব খারাপ। সিরাত নিমেষেই ফুপিয়ে উঠল। প্রমুখ আলগোছে বউকে কোলে তুলে এগিয়ে যায় বারান্দায়। সোফায় নিজে শুয়ে তার উপর সিরাতকে শুয়াল। মেয়েটি তার বুকের মাঝে চুপটি করে লেপ্টে রইল। ভাঙা গলায় বলল, আমিও খুব সরি। প্রমুখ দুহাতে সিরাতের পিঠ শক্ত করে ধরে ফিসফিস করে বলল, কেন? আপনার অসুস্থতায় পাশে না থেকে অদৃশ্য এক দেয়াল তুলে দিয়েছি। নিজেকে দূরে দূরে রেখেছি। অজান্তেই বারবার কষ্ট দিয়েছি। আমার উচিত ছিল স্বামীর অসুস্থতায় সেবা করে সুস্থ করা। আমিও বউ হিসেবে ভীষণ পচা। খুব পচা। দিন কি শাস্তি দিবেন দিন। উদ্ধৃতি চিহ্ন।